হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের আজকে মূলত যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইটি। এই বইটির আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন তোমাদের আমি এই প্লাস্টিড নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা প্লাস্টিড সম্পর্কে কিছুটা জেনেছি, অর্থাৎ সেদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আমরা লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট সম্পর্কে পড়েছি। আর ক্লোরোপ্লাস্টের সংজ্ঞাটি আমরা জেনেছি। এরপরে বলা হয়েছিল যে যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, বিশেষ করে শৈবাল, তাদের মধ্যে বিচিত্র রকমের ক্লোরোপ্লাস্ট ছিল। কি কি ধরনের বা কি কি আকৃতির ক্লোরোপ্লাস্ট সেটি আমরা গতদিন আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ প্লাস্টিড এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটি সবুজ উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। আর এটি ছাড়া সবুজ উদ্ভিদ খাদ্য তৈরিতে একেবারে অক্ষম। এটির মাধ্যমেই মূলত সবুজ উদ্ভিদ খাবার তৈরি করতে পারে। তো আমরা আজকে ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে পড়ব। তো ক্লোরোপ্লাস্টের গঠন পড়ার আগে আমি তোমাদের এই সংজ্ঞাটি একটু রিপিট করে দিই। তো ক্লোরোপ্লাস্ট বলা হয়েছিল এটি সবুজ। তাহলে যে প্লাস্টিড সবুজ বর্ণের সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটি কেন সবুজ সেটিও বলা হয়েছিল যে এদের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণ কণিকা, অর্থাৎ যেটিকে আমরা বলি রঞ্জক পদার্থ, এর মধ্যে থাকে। সেই রঞ্জক পদার্থগুলো বলা হচ্ছিল ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল, এরকম বা এই সব রঞ্জক পদার্থগুলো এর মধ্যে পাওয়া যায়। তো যাক, আমরা প্রথমত যেহেতু ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানবো, তো ক্লোরোপ্লাস্টের প্রথমে আমাদের একটি ছবি আঁকতে হবে। তোমরাও আমার সাথে ছবিটি আঁকবা। আমাদের ছবিটি পরীক্ষায় যেহেতু আসে, এই জন্য ছবিটি আমাদের আঁকতে হবে। তো যাক, আমরা প্রথমেই ছবিটি আঁকবো। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকবো। এখন আমরা সবাই আঁকবো। তাহলে আমরা একটি ক্লোরোপ্লাস্টের ছবি আঁকতেছি। আমরা দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণ দিব। তাহলে মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত। আচ্ছা, এই একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দেওয়া হলো। আর আমরা জানি যে আবরণীর ভিতরে এই অংশটির নাম হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমাতে অনেকগুলো চাকতির মতো বস্তু থাকে। এই সেই চাকতির মতো বস্তু, এগুলো আমরা দিতে থাকব। তবে এর সংখ্যা যেহেতু অনেকগুলো থাকে, এই জন্য আমরা কয়েকটি করে দিব। আচ্ছা, আমরা এগুলো এক একটি থলের মতো বস্তু দিচ্ছি, অথবা এগুলোকে চাকতির মতো বস্তু বলে। এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড। তাহলে এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড। কয়েকটি থাইলাকয়েড একত্রে দেওয়া হচ্ছে। এর সমষ্টিটার নাম হচ্ছে গ্রানাম, যেটা আমরা জানি। তো যাক, আমরা এরকম কয়েকটি দিব। তাহলে আমরা মূলত প্রথমে একটি ক্লোরোপ্লাস্টের ছবি এঁকে নিই, তারপরে গঠনে যাব। আচ্ছা, এখানে আরেকটি দিব।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকতেছি, তোমরা সকলেই আঁকবে। আচ্ছা, এখন এখানে কয়েকটি আমরা গ্রানামের ছবি এঁকেছি, কয়েকটি গ্রানাম। এগুলো এক একটি নাম হচ্ছে গ্রানাম। গ্রানামগুলো একটির সাথে আরেকটি এইভাবে সংযুক্ত থাকবে, এভাবে সংযুক্ত থাকবে। তাহলে আমরা লক্ষ্য করছি গ্রানামগুলো একটি আরেকটির সাথে যুক্ত অবস্থায় আছে একটি নালী দিয়ে। এই নালীটির নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আমরা ইচ্ছা করলে আরো দিতে পারি, তো আমরা আর দিব না, এখন বাকি অংশগুলো দিব। আমরা প্রথমত এখানে একটা ডিএনএ দিয়ে দিব। ডিএনএ আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভিতরে বৃত্তাকার ডিএনএ থাকে, এই বৃত্তাকার ডিএনএ দেওয়া হলো। এরপরে এর ভিতরে এভাবে কিছু উপাদান থাকে, এই উপাদানটি দেখাচ্ছি, যেটি বলা হচ্ছে অর্ধতরল কলয়েডধর্মী পদার্থ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এরপরে এর ভিতরে আমরা জানি কিছু রাইবোজোম থাকে, সেই রাইবোজোম দেওয়া হচ্ছে। আচ্ছা, এর ভিতরে এরকম কিছু শ্বেতসার দানা থাকে, সেই শ্বেতসার দানা। তারপর বলা হচ্ছে এর ভিতরে তৈলবিন্দু থাকে, তৈলবিন্দু একটু বড় বড় করে দিব, তৈলবিন্দু অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ থাকে। এ হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের চিত্র। আমরা এখন চিহ্নিতকরণ করব। তো লক্ষ্য করছি এখানে ক্লোরোপ্লাস্টের ভিতরে দ্বিস্তর বিশিষ্ট আবরণী আছে। তার মধ্যে বাইরের আবরণীটি বলা হচ্ছে বহিঃপর্দা, বহিঃপর্দা। এরপরে যে ভিতরের আবরণীটি আছে এটির নাম হচ্ছে অন্তঃপর্দা, অন্তঃপর্দা। তাহলে এখানে যে দুই স্তর বিশিষ্ট আবরণীটি দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাইরের স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর। এখানে লক্ষ্য করব যে দুই স্তরের মাঝখানে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটি বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। মাঝের ফাঁকা জায়গাটির নাম হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস অর্থাৎ মাঝের ফাঁকা জায়গাটি। এরপরে আমরা মনে রাখবো যে এখানে একটু ভিতরে যে অংশটি আছে এই অংশটির নাম হচ্ছে স্ট্রোমা। ভিতরের সম্পূর্ণ অংশটির নাম হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমা। এরপরে লক্ষ্য করব এখানে পুরো অংশটির নাম, এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড, আমরা এদিকে চিহ্নিত করব। এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। আর সমষ্টিটার নাম হচ্ছে গ্রানাম। আমরা একটি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি, পুরোটির নাম হচ্ছে কি গ্রানাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করব যে এখানে আমরা রাইবোজোম দিয়েছি, রাইবোজোম। এখন রাইবোজোম যে শুধু এক জায়গায় থাকবে সেটা না, এই ক্লোরোপ্লাস্টের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আচ্ছা, এরপরে আমরা এই যে নালীটি দিয়েছি, এই গ্রানাম আর এই গ্রানাম পাশাপাশি দুটি গ্রানাম একটি নালী দিয়ে যুক্ত আছে। এই নালীটার মধ্যে স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি, যদি এক বচনে ল্যামেলাম বলা হয়। আচ্ছা, স্ট্রোমা ল্যামেলি। এরপরে লক্ষ্য করবা এটি হচ্ছে দেখি ডিএনএ।
ডিএনএ। আচ্ছা, এরপরে এই জিনিসটি নাম হচ্ছে শ্বেতসার, স্টার্চ, শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ। এরপরে তোমরা লক্ষ্য করবা যে এই জিনিসটি তৈলবিন্দু, যেটাকে আমরা চর্বি বলি, তৈলবিন্দু অর্থাৎ লিপিড জাতীয় পদার্থ। তো যাক, আমরা মোটামুটি একটি ক্লোরোপ্লাস্টের ছবি আঁকলাম। তোমরা লক্ষ্য করবা এখানে চিত্রের মধ্যে কি কি আছে। একটু আমি চিত্রটা একটু বলি যে এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণী আছে। এই আবরণী দুটির মধ্যে একটি বাইরের আবরণী, ভিতরের আবরণী। এরপরে যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছি পুরোটার নামে হচ্ছে কি স্ট্রোমা। আমরা যদি ছবিটি না দেখে আঁকতে পারি এবং চিহ্নিত করতে পারি তাহলে আমাদের ব্যাখ্যা করতে সুবিধা হবে। কারণটা হচ্ছে যে আমরা ছবিটি দেখে দেখেই এর কথাগুলো ব্যাখ্যা করব। এরপরে তোমরা লক্ষ্য করবা যে স্ট্রোমা, এখানে যে আমরা চাকতির মতো বস্তুগুলো দিয়েছি, এই চাকতির মতো বস্তুগুলোর এক একটির নাম হচ্ছে থাইলাকয়েড। তারপরে বলা হচ্ছে সমষ্টির নাম হচ্ছে গ্রানাম। লক্ষ্য করবো এখানে আমরা কয়েকটি গ্রানাম দিয়েছি, একটি গ্রানাম আরেকটি গ্রানামের সাথে একটি নালী দিয়ে যুক্ত আছে। এই নালীটির নাম হচ্ছে কি স্ট্রোমা ল্যামেলি। এরপরে দেখবা যে এখানে ডিএনএ আছে, তারপরে রাইবোজোম আছে, শ্বেতসার আছে, তেলবিন্দু আছে, এখানে আরএনএও থাকে, বিভিন্ন উপাদান আছে। তো এটা হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের চিত্র। এখন আমরা এর গঠন ব্যাখ্যা করতে যাব। আশা করি তোমরা সকলে ছবিটি এঁকেছো। এখন এর ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা অত্যন্ত সোজা, আমরা পয়েন্ট আকারে ব্যাখ্যা করব। তো ক্লোরোপ্লাস্ট এর গঠনে চলে যায়, ব্যাখ্যায় চলে যায়। আমরা যদি কয়েকটি পয়েন্ট আকারে ব্যাখ্যা করি, প্রথমে যে পয়েন্টটি ব্যাখ্যা করব সেটি হচ্ছে আবরণী। তাহলে প্রথম পয়েন্টটি ব্যাখ্যা করব কি? আবরণী। লক্ষ্য করো, প্রত্যেকটি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত থাকে। দেখো দ্বিস্তর বিশিষ্ট আবরণী আছে, তার মধ্যে একটি বলা হচ্ছে বহি আবরণী, আর একটিকে বলা হচ্ছে অন্ত আবরণী। এখন এই দুটি আবরণী কোন উপাদানের সমন্বয়ে গঠিত? আমরা কোষ ঝিল্লি পড়ে এসেছি, ফ্লুইড মোজাইক মডেল। সেখানে কোষ ঝিল্লি ছিল দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত, যেটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এখানেও ঠিক একইভাবে বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী আছে এটি দেখতে ওই কোষ ঝিল্লির আবরণীর মতোই। অর্থাৎ কোষ ঝিল্লি যেমন লিপিড প্রোটিনের সমন্বয়ে গঠিত, ক্লোরোপ্লাস্টের আবরণী দুটিও ওই একই পরিমাণ বা একই লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তবে পার্থক্য হচ্ছে কোষ ঝিল্লিতে যে লিপিডটি ছিল সেই লিপিডটির নাম ছিল ফসফোলিপিড। এই জন্য আমরা যখন পড়ি কোষ ঝিল্লি, ফসফোলিপিড বাইলেয়ারের কথা বলা হয়েছিল। কিন্তু এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে এখানে ফসফোলিপিড থাকে না। এই লিপিডের পরিবর্তে, ফসফোলিপিডের পরিবর্তে থাকে গ্লাইকোলিপিড। কোন গ্লাইকোলিপিড আমরা এটা জানবো। তো যাক, আমরা আবার বলছি যে এখানে যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী দেখতে পাচ্ছি, এই আবরণী দুটি মূলত লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপিড প্রোটিন। তবে এখানে যে লিপিডটি থাকে সেই লিপিডটির নাম হচ্ছে গ্লাইকোসিল। যে লিপিড থাকবে সেই লিপিডের নাম হচ্ছে গ্লাইকোসিল, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোলিপিড, এটা হচ্ছে এক ধরনের কি গ্লাইকোলিপিড। আমরা এটি মনে রাখব। আবার বলছি, ক্লোরোপ্লাস্টের যে আবরণী আছে এটি বলা হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তো এখানে যে লিপিডটি থাকে সেই লিপিডের নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, অর্থাৎ এটি হচ্ছে গ্লাইকোলিপিড। আমরা যখন তৃতীয় অধ্যায় পড়ব সেখানে লিপিড নামে একটি টপিকস আছে। সেই লিপিডের কতগুলো ভাগ আছে, বিশেষ করে যেটা যৌগিক লিপিড, সেই যৌগিক লিপিডের কয়েকটি ভাগ হচ্ছে ফসফোলিপিড, সালফোলিপিড, গ্লাইকোলিপিড। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে যে লিপিডটি থাকে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড, অর্থাৎ যে লিপিডের সাথে শর্করা মানে গ্লুকোজ যুক্ত থাকে সেটাই হচ্ছে গ্লাইকোলিপিড। তো এখানে তাহলে কোন লিপিড আছে? গ্লাইকোসিল গ্লিসারাইড নামক গ্লাইকোলিপিড থাকে। আচ্ছা, এখন এখানে যে দুইটি আবরণী দেখতে পাচ্ছি, এই দুই আবরণী এর মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটির নাম কি? পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আমরা এটাও মনে রাখবো যে বাইরের আবরণী এবং ভিতরের আবরণীর মাঝে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটিকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস।
এখন এই যে আবরণী দুটি আছে, এই আবরণী দুটির পুরুত্ব, মানে এই আবরণী দুটি কতটুকু মোটা। আবরণী দুটি পুরুত্ব হচ্ছে 90 থেকে 100 অ্যাংস্ট্রম। আমরা মনে রাখবো আবরণী দুটির পুরুত্ব হচ্ছে 90 থেকে 100 অ্যাংস্ট্রম, এটা একটা মনে রাখতে পারি। আচ্ছা, এবং বলা হচ্ছে এই আবরণী দুটি আংশিক অনুপ্রবেশ্য। ক্লোরোপ্লাস্টের যে আবরণী দুটি আছে, আবরণী দুটি আংশিক অনুপ্রবেশ্য, অর্থাৎ এগুলো বৈষম্য ভেদ্য পর্দা হিসাবে কাজ করে। অর্থাৎ এই আবরণী দুটির মাধ্যমে বাইরে থেকে বিভিন্ন বস্তু ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করতে পারে, আবার ক্লোরোপ্লাস্ট থেকে বিভিন্ন বস্তু সাইটোপ্লাজমে বা বাইরে বের হয়ে আসতে পারে। আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের ভিতরে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এখন এখানে যখন এর ভিতরে যখন শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, সেই শর্করা জাতীয় খাদ্য সাইটোপ্লাজমে আসতে হবে। এখন এই যে আবরণী দুটি আছে, এই আবরণী দুটি বলা হচ্ছে যেহেতু আংশিক অনুপ্রবেশ্য, এজন্য এখানে তৈরিকৃত খাদ্যটি এই আবরণী দুটি ভেদ করে সাইটোপ্লাজমে এসে জমা থাকবে। আবার এখানে যদি খাদ্য তৈরি হয়, খাদ্য তৈরি করতে গেলে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পড়ে। এখন সাইটোপ্লাজম থেকে সেই কার্বন ডাই অক্সাইড এই আবরণী দুটি ভেদ করে ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করবে। তাহলে এখানে মনে রাখবো আবরণী দুটি আংশিক অনুপ্রবেশ্য, যার ভিতর দিয়ে বিভিন্ন বস্তু আদান প্রদান করতে পারে। এখানে মনে রাখবো যে এই যে বাইরের আবরণের ভিতরের আবরণী আছে, বলা হচ্ছে ভিতরের আবরণীর চেয়ে বাইরের আবরণীটি বেশি অনুপ্রবেশ্য বা বেশি ভেদ্য প্রকৃতির। তাহলে বাইরের আবরণীটি বেশি ভেদ্য প্রকৃতির, কার চেয়ে? ভিতরের আবরণীটির চেয়ে। তো যাক, আমরা মূলত ক্লোরোপ্লাস্টের আবরণীটি পড়লাম, একটু রিপিট করে দিই যে প্রত্যেকটি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত থাকে। একটি হচ্ছে বহি আবরণী, আরেকটি বলা হচ্ছে অন্ত আবরণী। এখন দুই আবরণীর মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটির নাম হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এই আবরণী দুটি মূলত বলা হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপিড আর প্রোটিন। তবে এখানে কোন লিপিড থাকে মনে রাখবো, এখানে গ্লাইকোসিল গ্লিসারাইড নামক গ্লাইকোলিপিড থাকে। আচ্ছা, এখন এরপরে বলবো যে আবরণী দুটি বলা হচ্ছে আংশিক অনুপ্রবেশ্য, মানে এটি বৈষম্য ভেদ্য পর্দা হিসাবে কাজ করে, যার কারণে এই পর্দা ভেদ করে বিভিন্ন বস্তু ভিতরে আসতে পারে, আবার বিভিন্ন বস্তু বাইরেও যেতে পারে। আচ্ছা, এখন আমরা এটা আবরণী শেষ করলাম। আর তারপরে যদি মনে রাখতে পারো যে কতটুকু পুরুত্ব হয়, সেটাও মনে রাখতে পারো। আচ্ছা, এখন যে পয়েন্টটি পড়বো সেটি হচ্ছে স্ট্রোমা। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে কি? স্ট্রোমা। আচ্ছা, আমরা লক্ষ্য করছি স্ট্রোমা আমরা চিহ্নিত করছি এই ফাঁকা জায়গাটি। তো আবরণের ভিতরের সম্পূর্ণ অংশটিকে একত্রে স্ট্রোমা বলে। নিজের ভাষায় লিখবো যে আবরণের ভিতরের অংশটিকে একত্রে কি বলে? স্ট্রোমা বলে। বলা হচ্ছে এটি অর্ধতরল প্রকৃতির, অর্ধ স্বচ্ছ প্রকৃতির, অর্থাৎ বলা হচ্ছে এটি পানিগ্রাহী প্রকৃতির। যেহেতু অর্ধতরল প্রকৃতির, এই জন্য পানিগ্রাহী প্রকৃতির, যেটাকে আমরা বলতে পারি কলয়েড ধর্মী। তাহলে আবরণের ভিতরের অংশটিকে কি বলে? স্ট্রোমা। এটি অর্ধতরল, অর্ধস্বচ্ছ এবং কলয়েড ধর্মী, অর্থাৎ পানিগ্রাহী প্রকৃতির হয়। এর ভিতরে মানে স্ট্রোমার ভিতরে বিভিন্ন উপাদান থাকে। কি কি উপাদান থাকে? প্রথমে বলি যে এর ভিতরে এনজাইম আছে, কো এনজাইম আছে, তারপরে ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোম আছে, এর ভিতরে ক্লোরোফিল আছে, এর ভিতরে কেরোটিন আছে, জেন্টোফিল আছে, এর ভিতরে কিছু খনিজ পদার্থ আছে, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, লৌহ ইত্যাদি খনিজ পদার্থ আছে, যার কারণে এটি অর্ধতরল উপাদান হিসাবে অবস্থান করে। এটার নাম হচ্ছে স্ট্রোমা। এর ভিতরে যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো আছে বলেই এখানে স্ট্রোমার মধ্যে এনজাইম আছে বলে আমরা জানি যে এই স্ট্রোমার মধ্যে আমরা যে সালোক সংশ্লেষণ সম্পর্কে হয়তো জানি বা নবম অধ্যায়ে জানবো যে সালোক সংশ্লেষণের দুটি ধাপ আছে। একটি হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যেটাকে আমরা অপর নামে অন্ধকার পর্যায় বলি। সেই আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়টি দুটি ধাপ তোমরা হয়তো জেনে এসেছো, একটা C3 চক্র, একটা C4 চক্র। এই স্ট্রোমার মধ্যে ওই C3 চক্র এবং C4 চক্র সম্পূর্ণ হয়। যখন এটি সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করবে, ওই C3 C4 চক্র
তখন যে এনজাইমগুলো প্রয়োজন সেই এনজাইমগুলো সেই স্ট্রোমার মধ্যে অবস্থান করে। স্ট্রোমার মধ্যে যে এনজাইমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই এনজাইমটির নাম হচ্ছে রুবিস্কো। আমরা এটি মনে রাখতে পারি যে স্ট্রোমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এনজাইম আছে, সেটি হচ্ছে কি রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমটি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এনজাইম, কারণ এই এনজাইমটি প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক জগৎ এবং জীব জগৎ আছে তার মধ্যে সেতু বন্ধন রচনা করে। তাহলে আমরা এটিও মনে রাখতে পারি যে স্ট্রোমার মধ্যে যে এনজাইমগুলোর কথা বলা হচ্ছে, কো এনজাইমগুলোর কথা বলা হচ্ছে, সেই এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমটি হচ্ছে কি রুবিস্কো এনজাইম। কারণ এটি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এনজাইম। কেন বলা হচ্ছে? এটি প্রাকৃতিক জগৎ, প্রাকৃতিক পরিবেশটির সাথে জীব জগতের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করে। কারণ এই এনজাইমটি না থাকলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হতো না। আচ্ছা, তো যাক, আমরা স্ট্রোমা সম্পর্কে জানলাম। আমি একটু শর্টে বলে দিই, তো পরীক্ষায় যখন লিখবা একটু শর্টে নিয়ে আসবা, সংক্ষিপ্ত করে লিখতে হবে। আর সেটা হচ্ছে স্ট্রোমা আবরণের ভিতরের অংশটিকে স্ট্রোমা বলে। এটি বলা হচ্ছে পানিগ্রাহী প্রকৃতির, মানে কলয়েড ধর্মী, অর্ধ তরল এবং অর্ধ স্বচ্ছ প্রকৃতির। এখানে কি কি আছে? যা যা দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ থাকে, ডিএনএ থাকলে আমরা জানি আরএনএ থাকবে। তারপরে বলা হচ্ছে শ্বেতসার আছে, রাইবোজোম আছে, তেল বিন্দু আছে, এখানে ক্লোরোফিল আছে, কেরোটিন আছে, জেন্থোফিল আছে, তারপরে এখানে প্রোটিন আছে, এনজাইম আছে, কো এনজাইম আছে। কোন এনজাইম আছে? রুবিস্কো নামক এনজাইম আছে। অন্যান্য এনজাইম আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো এনজাইম। এটি কি কাজ করে? মনে রাখবেন প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করবে। আচ্ছা, যেহেতু এখানে ডিএনএ আছে স্ট্রোমার মধ্যে, তাহলে এখানে রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন প্রক্রিয়া হবে। অর্থাৎ যেহেতু এখানে ডিএনএ আছে, তো এটাও আমরা মনে রাখতে পারি। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে রেপ্লিকেশন ঘটে, ট্রান্সক্রিপশন ঘটে, ট্রান্সলেশন ঘটে। আচ্ছা, তো যাক, আমরা দুটি পয়েন্ট পড়লাম। এবারে 3 নম্বর পয়েন্টটি পড়ব, থাইলাকয়েড। থাইলাকয়েড ও গ্রানাম। আচ্ছা, আর থাইলাকয়েড কোনটা আমরা লক্ষ্য করছি, এক একটার নাম হচ্ছে থাইলাকয়েড। গ্রানাম কোনটা সেটাও জানি। আচ্ছা, লক্ষ্য করবা যে স্ট্রোমা, এই যে স্ট্রোমা দেখতে পাচ্ছি, এই স্ট্রোমার মধ্যে এই যে এক একটি 4টির মতো বস্তু আছে। এগুলো কিন্তু সবাই স্ট্রোমার ভিতরেই আছে। তাহলে স্ট্রোমার ভিতরে 4টির মতো বস্তু থাকে, 4টি, বা এগুলোকে থলের মতো বস্তু বলে। এই যে 4টির মতো বস্তু বা থলের মতো বস্তুগুলো থাকে, এগুলোর নাম হচ্ছে কি থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড কি? স্ট্রোমাতে যে থলের মতো বস্তু থাকে সেগুলোকে থাইলাকয়েড বলে। আচ্ছা, থাইলাকয়েড গুলো একাকী অবস্থান করে নাই। এখানে লক্ষ্য করব যে কতগুলো থাইলাকয়েড একটির উপর আরেকটি স্তূপের মতো সাজানো থাকে। প্রত্যেকটি দেখো, অনেকগুলো থাইলাকয়েড একটির উপর আরেকটি স্তূপের মতো সাজানো আছে। এই স্তূপটির নাম হচ্ছে কি গ্রানাম। তাহলে আমরা বলতে পারি থাইলাকয়েডের সমষ্টিকে বলে গ্রানাম। আবার গ্রানামকে যদি ভাঙানো হয় তাহলে যেটি পাবো সেটি থাইলাকয়েড। এখন এই যে এটি ক্লোরোপ্লাস্ট, এর ভিতরে অসংখ্য পরিমাণে থাইলাকয়েড আছে। এই জন্য থাইলাকয়েডকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গাঠনিক একক। ক্লোরোপ্লাস্টের গঠনগত একক কাকে বলা হচ্ছে? থাইলাকয়েডকে। যেমন আমরা কোষ পড়ে আসছি, জীবদের গঠনগত একক, নেফ্রন পড়ছি, বৃক্কের গঠনগত একক, অ্যালভিওলাস পড়ব যে ফুসফুসের গঠনগত একক। ঠিক একইভাবে এখানে ক্লোরোপ্লাস্টের গঠনগত এককটির নামই হচ্ছে থাইলাকয়েড। তো যাক, আমরা থাইলাকয়েড কি লিখব? যে স্ট্রোমার মধ্যে যে থলের মতো বস্তুগুলো আছে, এই থলের মতো বস্তুগুলোকে বলা হচ্ছে কি থাইলাকয়েড। থাইলাকয়েড গুলো একটির উপর আরেকটি তাক আকারে বা স্তূপ আকারে সাজানো থাকে, সেই স্তূপটির নাম হচ্ছে গ্রানাম। একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে দেখো, একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম গ্রানাম থাকবে 40 থেকে 60টা। তাহলে আমরা মনে রাখবো গ্রানাম কয়টা থাকবে? 40 থেকে 60টা। আমরা কয়টা দিয়েছি? অতগুলা দেইনি। আবার এক একটি গ্রানামের মধ্যে থাইলাকয়েড থাকবে কতগুলো? এক একটি গ্রানামের মধ্যে থাইলাকয়েড থাকবে 10 থেকে 100টি। আমরা অতগুলো দেইনি, অতগুলো দিতেও হবে না, কারণ 10টা থেকে 100টা দিতে গেলে ছবিটা বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে। তাহলে আমরা এটি মনে রাখবো যে একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানাম থাকবে 40 থেকে 60টা।
আর এক একটি গ্রামে থাইলাকয়েড থাকবে 10 থেকে 100টি। আচ্ছা, এই পয়েন্টটিও জানলাম। এরপরে যে পয়েন্টটি জানবো সেটি হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি আমরা লক্ষ্য করব যে এই যে গ্রানাম আছে, এই গ্রানাম পাশাপাশি দুটি গ্রানাম একটি নালী দিয়ে সংযুক্ত আছে। দেখো এই গ্রানাম একটি নালী দিয়ে যুক্ত আছে। এই নালীটির নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এক বছরে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। তাহলে এই পয়েন্টটা আমাদের জন্য সোজা যে গ্রানামগুলো যে নালী দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে সেই নালীটিকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এই স্ট্রোমা ল্যামেলির ভিতরেও এনজাইম থাকে। এই স্ট্রোমা ল্যামেলির ভিতরেও কি থাকবে? এনজাইম থাকবে। এর ভিতরেও ওই ক্লোরোফিলের উপাদানগুলো থাকে। আচ্ছা, তো যাক, স্ট্রোমা ল্যামেলি ক্লোরোফিলের উপাদান বলতে বোঝাচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, আবার কেরোটিন, জেন্থোফিল, এগুলো বোঝাচ্ছে। ওগুলা স্ট্রোমা ল্যামেলির ভিতরেও থাকে। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট শেষ করলাম। এবারে যে পয়েন্টটি পড়ব সেটা হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে একটু বড় যে এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট। আমরা এটি একটি আলাদাভাবে ছবি আঁকবো। তার আগে বলি যে এটা আসলে কি। এটিপি সিনথেসিস মানে সংশ্লেষণ করা, তৈরি করা। এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, যার ভিতরে 10 কিলো ক্যালোরি শক্তি আছে। তাহলে এটিপি সিনথেসিস মানে হচ্ছে যার ভিতরে শক্তি আছে, অর্থাৎ এটিপি এখানে তৈরি হবে, সিনথেসিস। এরপরে পয়েন্টে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, ফটোসিনথেটিক মানে সালোক সংশ্লেষণকারী, ইউনিট মানে একক। অর্থাৎ এটিপি সিনথেসিস মানে হচ্ছে এটিপি তৈরি হবে, তৈরিকারী, আর ফটোসিনথেটিক ইউনিট মানে সালোক সংশ্লেষণের কতগুলো একক। এখন আমরা এই যে এক একটি থাইলাকয়েড দেখতে পাচ্ছি, এই থাইলাকয়েডগুলোর ভিতরে এই পয়েন্টটি অবস্থান করে, অর্থাৎ এটিপি সিনথেসিস আর ফটোসিনথেটিক ইউনিট তাহলে কোথায় অবস্থান করবে? থাইলাকয়েডগুলোর ভিতরে অবস্থান করবে। আমরা যদি এখানে একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবো। যদি পারো তোমরাও ছবিটি আঁকতে পারো। এই তাহলে আমরা একটি থাইলাকয়েড জুম করে নিয়ে আসতেছি। একটা থাইলাকয়েড জুম করে নিয়ে আসতেছি। একটা থাইলাকয়েডকে আমরা বড় করে দেখাচ্ছি। এই তো লক্ষ্য করবা এটি একটি থাইলাকয়েড। অর্থাৎ পুরোটি যদি আমরা ধরি একটি গ্রানাম, পুরোটিকে যদি ধরি আমরা একটা গ্রানাম। আচ্ছা, তাহলে এখানে এটি একটি থাইলাকয়েড। আচ্ছা, এটা স্ট্রোমা ল্যামেলি, অর্থাৎ পাশে আরো গ্রানাম আছে, ওর সাথে সংযুক্তকারী স্ট্রোমা ল্যামেলি। এখন আমরা যেহেতু পয়েন্টে ব্যাখ্যা করব 5 নম্বর পয়েন্টটি, এটিপি সিনথেসিস আর ফটোসিনথেটিক ইউনিট। আচ্ছা, লক্ষ্য করবা এটি থাইলাকয়েডের আবরণী। যেহেতু এটাকে একটা থাইলাকয়েড বলছি, থাইলাকয়েডের আবরণী। এই থাইলাকয়েডের আবরণীতে এরকম কিছু বৃত্তাকার বস্তু থাকে। লক্ষ্য করো, থাইলাকয়েডের আবরণীতে এইরকম কিছু বৃত্তাকার বস্তু থাকে। আমি একটু বড় করে লিখলাম। প্রত্যেকটি থাইলাকয়েডের আবরণীতে অসংখ্য এরকম বৃত্তাকার বস্তু থাকে। এই বৃত্তাকার বস্তু থাকবে, এরকম বৃত্তাকার বস্তু থাকবে। এই বৃত্তাকার বস্তুটির নামই হচ্ছে এটিপি সিনথেসিস।
এই বৃত্তাকার বস্তুটির নাম হচ্ছে কি এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস অর্থাৎ এই বৃত্তাকার বস্তুগুলোর ভিতরে এটিপি তৈরি করার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো থাকা দরকার, এটিপিএস এনজাইম আর অন্যান্য উপাদানগুলো থাকা দরকার, সবকিছু এই এটিপি সিনথেসিস নামক বৃত্তাকার বস্তুর ভিতরে আছে। যার কারণে এই বৃত্তাকার বস্তুগুলোর ভিতরে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে এটিপি সিনথেসিস এগুলো হচ্ছে থাইলাকয়েডের আবরণী। থাইলাকয়েডের আবরণী, এই থাইলাকয়েডের আবরণীতে অসংখ্য, দেখো অসংখ্য, আমরা কয়টা দিয়েছি? এগুলো 4টা দিলাম, এভাবে দিলে 6টা দিলাম, আরো দিতে পারি। এই অসংখ্য এইরকম বৃত্তাকার বস্তু থাকবে, অসংখ্য এরকম বৃত্তাকার বস্তু থাকবে। এই বৃত্তাকার বস্তুগুলোর নাম কি? এটিপি সিনথেসিস। কারণ এই বৃত্তাকার বস্তুগুলোর ভিতরে এটিপি সিনথেসিস মানে তোমাদের বলা হয়েছে এটিপি তৈরিকারী। অর্থাৎ এই বৃত্তাকার বস্তুগুলোর ভিতরে এটিপি তৈরি করার জন্য যে উপাদানগুলো দরকার, আমরা জানি এটিপি তৈরি করতে গেলে কি লাগবে? এডিপি লাগবে, পিআই লাগবে, এনজাইম লাগবে। এই উপাদানগুলো কোথায় আছে? এই বৃত্তাকার বস্তুর ভিতরে আছে। যার কারণে এই বৃত্তাকার বস্তুগুলোর ভিতরে এখন কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। শুধু কি এটিপি তৈরি হবে? এখানে NADPH2 তৈরি হবে। অর্থাৎ এই থাইলাকয়েডের আবরণীগুলোর ভিতরে মূলত যে প্রক্রিয়াটি হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে আলোক পর্যায়টি সম্পন্ন হয়। অর্থাৎ তোমরা হয়তো নাম শুনে আসছো যে চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এগুলো এই থাইলাকয়েডের আবরণীর ভিতরে। আর যখন স্ট্রোমা পড়ি সেখানে বলা হয়েছিল আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ C3 চক্র C4 চক্রটি সম্পূর্ণ হয়। তো যাক, আমরা যেটা লিখবো সেটি হচ্ছে যে থাইলাকয়েডের আবরণগুলোতে যে বৃত্তাকার বস্তুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস। কারণ এগুলোতে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। কেন তৈরি হবে? এগুলোতে এটিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আছে। এছাড়াও যেহেতু পয়েন্টটি বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট অর্থাৎ এই যে থাইলাকয়েডের আবরণগুলো দেখতে পাচ্ছি, এই যে আবরণী, এই আবরণগুলোতে এইরকম কিছু উপাদান থাকে। অর্থাৎ এই উপাদানগুলোর নাম হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল। এরকম 300 থেকে 400টি করে থাকবে। কয়টি করে থাকবে? 300 থেকে 400টি করে থাকবে। কে থাকবে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল। আবার দেখেন কে থাকবে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল। এরকম কতগুলো থাকবে? 300 থেকে 400টি করে থাকবে। তার সমষ্টির নাম হচ্ছে কি? এই ফটোসিনথেটিক ইউনিট। তাহলে ফটোসিনথেটিক ইউনিট কি? ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে থাইলাকয়েডের আবরণগুলোতে কতগুলো জায়গা, কতগুলো স্থান, যে স্থানগুলোতে কি থাকবে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল, এরকম 300 থেকে 400টি করে অণু থাকবে। আর ওদের সমষ্টির নামে হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। আর এরা মানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল, এরা যেখানে অবস্থান করে সেখানে দেখতে এরা ছোট্ট স্ফটিক দানার মতো মনে হয়। এই জন্য এই ফটোসিনথেটিক ইউনিটগুলোকে আবার কোয়ান্টোসোম বা কোয়ান্টোজোম বলেও ডাকা হয়। তাহলে ফটোসিনথেটিক ইউনিট যেগুলো, সেগুলো আবার আমরা তাহলে এটাকে আমরা চিহ্নিত করতে পারি কি? ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট। এর অপর নাম হচ্ছে কোয়ান্টোসোম বা কোয়ান্টোজোম, যেটাকে বলি আমরা কোয়ান্টোসোম বা কোয়ান্টোজোম। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, থাইলাকয়েডের আবরণগুলোতে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল, এরকম 300 থেকে 400টি অণু থাকবে। আর এদের সমষ্টিটার নামে হচ্ছে কি? ফটোসিনথেটিক ইউনিট, অপর নামে কোয়ান্টোসোম বলা হচ্ছে। আচ্ছা, এগুলো পুরো থাইলাকয়েডের আবরণীতে থাকবে। থাইলাকয়েডের আবরণ পুরোটার মধ্যে থাকবে, শুধু এক জায়গায় দুই জায়গায় থাকবে সে না। এই এটিপি সিনথেসিস গুলো আছে তার ফাঁকও থাকবে, এভাবে কতগুলো করে থাকবে? 300 থেকে 400টি করে থাকবে। তাহলে পুরো থাইলাকয়েড আবরণী জুড়েই এই ফটোসিনথেটিক ইউনিট গুলো থাকবে। তাহলে এই যে আমরা একটু থাইলাকয়েডটাকে বড় করে দেখাইলাম, এতে করে আশা করি আমরা বুঝতে পারছি 5 নম্বর পয়েন্টটি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার বলে দিই, সেটি হচ্ছে এটিপি সিনথেসিস। বলা হচ্ছে যে থাইলাকয়েডের আবরণীতে অসংখ্য বৃত্তাকার বস্তু থাকে, এগুলোকে এটিপি সিনথেসিস বলে।
কারণ এগুলোতে এটিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান থাকে, যার কারণে এগুলোতে কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। আবার বলা হচ্ছে থাইলাকয়েডের আবরণগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট নামক স্থান আছে। এটা মনে করি ফটোসিনথেটিক ইউনিট নামক স্থান। ওই স্থানটির ভিতরে কি আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল, এরকম প্রায় 300 থেকে 400টি থাকবে অণু। অর্থাৎ একটি ফটোসিনথেটিক ইউনিটের ভিতরে 300 থেকে 400টি করে অণু থাকবে কিসের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন এবং জেন্থোফিলের। আচ্ছা, আর অপর নাম ওটাকে বলা হচ্ছে কোয়ান্টোসোম। আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ডিএনএ এবং রাইবোজোম। তাহলে 6 নম্বর পয়েন্টে কি পড়বো আমরা, ডিএনএ ও রাইবোজোম। আচ্ছা, লক্ষ্য করব আমরা যে দেখো স্ট্রোমা, এই যে স্ট্রোমার ভিতরে কি আছে, ডিএনএ আছে, আবার কি আছে, রাইবোজোম আছে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ভিতরে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। বলা হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম ডিএনএ প্রায় 200 ডিএনএ থাকে, আর রাইবোজোম তো অসংখ্য। তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে ডিএনএ এবং রাইবোজোম আছে। আমরা মনে রাখবো ক্লোরোপ্লাস্টের যে ডিএনএ থাকে সেটি আমাদের ডিএনএ অর্থাৎ এটা সূত্রাকার ডিএনএ না, এটি বলা হচ্ছে আদিকোষীয় ডিএনএ অর্থাৎ বৃত্তাকার ডিএনএ থাকবে। আমাদের ডিএনএ যেমন সূত্রাকার, সেরকম এদের ডিএনএ না, এদের ডিএনএ বলা হচ্ছে কি বৃত্তাকার ডিএনএ। অর্থাৎ আদিকোষী জীবে যে ডিএনএ থাকে বৃত্তাকার, সেরকম ডিএনএ থাকবে। আবার আমাদের মধ্যে 80S প্রকৃতির রাইবোজোম থাকে, এদের মধ্যে সেটি থাকে না। এদের মধ্যে বলা আদিকোষীয় রাইবোজোম অর্থাৎ 70S প্রকৃতির রাইবোজোম থাকবে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটি জানলাম। ক্লোরোপ্লাস্টের গঠনটি আমি একটু রিপিট করব, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। একটু রিপিট করব ক্লোরোপ্লাস্টের গঠন। তো প্রথমত বলি আবরণী। ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত আছে। একটা হচ্ছে বহি আবরণী, আরেকটা হচ্ছে অন্ত আবরণী। এই দুই আবরণী বলা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড নামক গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। প্রোটিন তো থাকবেই, এখানে শুধু লিপিডটা হচ্ছে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা এক ধরনের গ্লাইকোলিপিড। এবং এই আবরণী দুটির গঠন ওই কোষঝিল্লির গঠনের মতোই। আচ্ছা, এখানে দুই আবরণী মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে, সেটা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আরেকটি কথা মনে রাখতে পারি, আবরণী দুটি বলা হচ্ছে আংশিক অনুপ্রবেশ্য প্রকৃতির, অর্থাৎ আবরণী দুটি বিভিন্ন বস্তু আদান প্রদান করতে পারে। অর্থাৎ এখানে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি হবে, সেই তৈরিকৃত খাবারটি সাইটোপ্লাজমে চলে যাবে, আবার সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু এই ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করতে পারে। আবরণী দুটি পুরুত্ব মোটা 90 থেকে 100 অ্যাংস্ট্রম প্রকৃতির হয়। এরপরে স্ট্রোমা, আবরণীর ভিতরের সম্পূর্ণ অংশটাকে কি বলবো, স্ট্রোমা বলবো। এটি বলা হচ্ছে পানিগ্রাহী প্রকৃতির, অর্থাৎ অর্ধ তরল প্রকৃতির হবে, অর্ধ স্বচ্ছ প্রকৃতির হবে, অর্থাৎ জেলিন ন্যায় প্রকৃতির হবে। এখানে কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে, প্রোটিন থাকে, এনজাইম থাকে, কোএনজাইম থাকে, ইত্যাদি ইত্যাদি উপাদান থাকে। ক্লোরোফিল থাকে, কেরোটিনয়েড মানে কেরোটিন, জেন্থোফিল, বিভিন্ন খনিজ পদার্থ থাকে, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ পদার্থ এর ভিতরে আছে। এছাড়া এখানে যে এনজাইমটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে রুবিস্কো এনজাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এনজাইম বলা হচ্ছে, যেটি বলা হচ্ছে প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করে। কারণ এই এনজাইমটির কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ শীতঋতু চক্রটি শুরু হয়। আচ্ছা, তো যাক আমরা স্ট্রোমা বললাম, থাইলাকয়েড ও গার্ডাম। স্ট্রোমার মধ্যে যে থলে বা চাকতি বা পয়সার মতো যে বস্তুগুলো থাকে, পয়সা বা চাকতি বলতে পারি, সেগুলো এক একটি নাম থাইলাকয়েড। আর থাইলাকয়েড গুলো একটির উপর আরেকটি স্তূপ আকারে সাজানো থাকে, ওটার নাম হচ্ছে গ্রানাম। একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানাম থাকবে 40 থেকে 60টি, এবং একটা গ্রানামের মধ্যে থাইলাকয়েড থাকবে 10 থেকে 100টি পর্যন্ত। এরপরে পয়েন্টটি হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তোমার লক্ষ্য করবা গ্রানামগুলো পরস্পরের সাথে একটি নালী দিয়ে যুক্ত থাকে, এই নালীটির নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এরপরে এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট। আমরা এই যে থাইলাকয়েড গুলো দেখতে পাচ্ছি, একটি থাইলাকয়েডকে এখানে বড় করে নিয়ে আসা, জুম করে নিয়ে আসা হয়েছে। ওই থাইলাকয়েডের মধ্যে আমরা কিছু বৃত্তাকার বস্তু লক্ষ্য করছি। এই বৃত্তাকার বস্তুগুলোকে বলা হচ্ছে কি এটিপি সিনথেসিস। কেন? যে এগুলোতে এটিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আছে, যার কারণে এই বৃত্তাকার বস্তুগুলো এটিপি তৈরি করতে পারে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস বা এটিপি তৈরিকারী। এছাড়াও থাইলাকয়েডের আবরণগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট নামক স্থান আছে। এটা একটা ফটোসিনথেটিক ইউনিট নামক স্থান। ওই স্থানের মধ্যে কি কি আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল,
এরকম প্রায় 300 থেকে 400টি অণু এক একটি স্থানের মধ্যে থাকে, আর ওই সমষ্টির নাম হচ্ছে কি ফটোসিন্থেটিক ইউনিট, এবং এটা দেখতে একটা স্ফটিকের মতো মনে হয়, দানার মতো মনে হয়, এই জন্য এটাকে অপর নামে কি বলা হচ্ছে, কোয়ান্টোসোম। এছাড়াও থাইলাকয়েডের আবরণীগুলোতে পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2 ইত্যাদি থাকে, যেগুলোর মাধ্যমে ওই আলোক পর্যায়, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টি সম্পূর্ণ হয়। আচ্ছা, এরপর লক্ষ্য করছি ডিএনএ রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের ভিতরে নিজস্ব ডিএনএ আছে এবং রাইবোজোম আছে। ডিএনএ মনে রাখতে হবে কয়টি আছে, 200টি আছে, আর রাইবোজোম অসংখ্য আছে। যেহেতু ডিএনএ আছে অতএব এখানে কিন্তু আরএনএও থাকে। আচ্ছা, আমরা ভৌত গঠনটি সম্পর্কে জানলাম। এখন যদি একটু বলি রাসায়নিক গঠনটি, ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনটি কি প্রকৃতির হবে। রাসায়নিক গঠন বলতে বোঝাচ্ছে এখানে কোন কোন রাসায়নিক যৌগ আছে। তো আমরা যখন স্ট্রোমা পড়ি তখন কিছু যৌগের কথা বলা হয়েছে, ওই যৌগগুলাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। যেমন এখানে রাসায়নিক গঠনের মধ্যে বলবো কার্বোহাইড্রেট থাকে, আর প্রোটিন থাকে, লিপিড থাকে, খনিজ পদার্থগুলো থাকে, এনজাইম থাকে, কোএনজাইম থাকে, এগুলাই হচ্ছে তার রাসায়নিক গঠন। অর্থাৎ স্ট্রোমার মধ্যে আমরা যে যে উপাদানগুলো পড়ছি সেই উপাদানগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। তো যাক, আমরা মোটামুটি ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন সম্পর্কে জানলাম, রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। এখন তোমাদের যেটি পড়াবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। তাহলে আমরা এখন পড়বো ক্লোরোপ্লাস্টের কাজ। তো এটা একটু মিশাতে হবে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি কাজ করে? আচ্ছা, আমরা জানি যে যেহেতু এখানে বলা হলো এই স্ট্রোমার মধ্যে C3 এবং C4 চক্র সম্পূর্ণ হয়, অর্থাৎ C3 C4 চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে এই যে শর্করা জাতীয় খাদ্য কে তৈরি করে? ক্লোরোপ্লাস্ট তৈরি করে। তাহলে আমরা 1 নম্বর কাজ লিখব, এটি সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা, 2 নম্বর কাজ গতদিন হতে বলছি, সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কিভাবে? আমরা এই যে থাইলাকয়েড গুলো পড়লাম, থাইলাকয়েড গুলোর মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেন্থোফিল অর্থাৎ ফটোসিন্থেটিক ইউনিট গুলো যে ছিল, এই ফটোসিন্থেটিক ইউনিট গুলো মূলত কি কাজ করবে? সূর্যের আলোক শক্তিটাকে ধরে রাখবে। এই সূর্যের আলোক শক্তিটাকে ধরে রেখে সেটাকে ব্যবহার করে এক সময় এটিপি এবং NADPH2 তৈরি করবে। এই এটিপি এবং NADPH2 তৈরি করা মানে হচ্ছে সূর্যের আলোক শক্তিটি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা 1 নম্বর কাজ করলাম, এটি সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করাজাত খাদ্য তৈরি করে। 2 নম্বর কাজটি হচ্ছে এটি সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, এজন্য এটাকে কিন্তু বলা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমাদের MCQ এ অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটিকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়? তাহলে আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, 1 নম্বর কাজটি যেহেতু বলা হয়েছে এটি সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, এজন্য একে কিন্তু বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। অর্থাৎ এটি শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, অথবা শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর বলা হচ্ছে কাকে? ক্লোরোপ্লাস্টকে। অর্থাৎ এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয় সেটা এর ভিতরে তৈরি হয়। এই জন্য একে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর। এটা আমরা মনে রাখতে পারি, কারণ এটিও একবার বোর্ডের পরীক্ষা MCQ ছিল যে নিচের কোনটিকে শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর বলা হয়। তাহলে আমরা কি দিব? এই ক্লোরোপ্লাস্টকে দিব। আচ্ছা, তাহলে এটি সূর্য আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা মানে হচ্ছে এটিপি ও NADPH2 তৈরি করা। আচ্ছা, আবার এই কাজটি বলতে পারি ফটোফসফোরাইলেশনে সাহায্য করা। অর্থাৎ তার এটি কি করবে? ফটোফসফোরাইলেশনে সাহায্য করবে। ফটোফসফোরাইলেশনে সাহায্য করে। ফটোফসফোরাইলেশনে সাহায্য করে। অর্থাৎ ফটোফসফোরাইলেশন আমরা জানি কি হয়? এডিপি আর পিআই কে মানে অজৈব ফসফেটকে একত্রিত করে কি করবে? এটিপি তৈরি করবে। তবে অবশ্যই এখানে এটিপি তৈরিটি সূর্যের আলোর উপস্থিতিতে হবে, এই জন্য বলা হচ্ছে এটি ফটোফসফোরাইলেশনে সাহায্য করে। আচ্ছা, এর ভিতরে যেহেতু ডিএনএ আছে অতএব এর প্রতিরূপ নিজে সৃষ্টি করতে পারে, মানে ডিএনএ সৃষ্টি করতে পারে। রাইবোজোম আছে, প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এই জন্য বলতে পারি প্রতিলিপি সৃষ্টিতে সাহায্য করে। প্রতিলিপি মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হবে, ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হবে, মানে রেপ্লিকেশন। তাই এটি প্রতিলিপি সৃষ্টিতে সাহায্য করে।
লিপি সৃষ্টিতে সাহায্য করে। যেহেতু রাইবোজোম আছে সেহেতু কি করবে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এরপরে গতদিন হয়তো তোমাদের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এই শব্দটি হয়তো আমি পড়িয়েছি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সেও সাহায্য করবে কে, ক্লোরোপ্লাস্টই। আমি একটু বুঝাই দিই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তো 6 নম্বর কাজ হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, ইনহেরিটেন্সে সাহায্য করে। অর্থাৎ সংক্ষেপে একটু বলি, আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভিতরে কি আছে, ডিএনএ আছে। এই ডিএনএটি বংশগতিতে অংশগ্রহণ করে। যেহেতু ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ডিএনএটি আছে সেই ডিএনএটি বংশগতিতে অংশগ্রহণ করতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। কেন? যে ক্লোরোপ্লাস্টের ডিএনএটি বংশগতিতে অংশগ্রহণ করবে। ক্লোরোপ্লাস্ট অবস্থান করে কোথায়? সাইটোপ্লাজমে। ক্লোরোপ্লাস্ট যেহেতু সাইটোপ্লাজমে অংশগ্রহণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ এটাকে আমরা, যেহেতু ক্লোরোপ্লাস্টের ভিতরের ডিএনএ বংশগতিতে অংশগ্রহণ করে, এই জন্য এটাকে আমরা ক্লোরোপ্লাস্টের ইনহেরিটেন্স বলতে পারতাম। কিন্তু ক্লোরোপ্লাস্ট যেহেতু সাইটোপ্লাজমে অবস্থান করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টে অবস্থিত ডিএনএটি বংশগতিতে অংশগ্রহণ করে। যেমন আমাদের ডিএনএটি বংশগতিতে অংশগ্রহণ করে, এটাকে আমরা ক্রোমোজোমাল ইনহেরিটেন্স বা নিউক্লিয়াসের ইনহেরিটেন্স বলতে পারি। তো ঠিক একইভাবে এটাকে ক্লোরোপ্লাস্টের ইনহেরিটেন্স বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলতে পারি। আরেকটি কথা হচ্ছে ফটো রেসপিরেশনে সাহায্য করে। ফটো রেসপিরেশন মানে হচ্ছে আলোক শ্বসনে সাহায্য করবে। এটা আমি একটু বুঝাই, ফটো রেসপিরেশন মানে কি। ফটো রেসপিরেশন মানে শ্বসন। ফটো মানে কি, আলোকের উপস্থিতিতে শ্বসন। এখন শ্বসন প্রক্রিয়ার জন্য আলোকের কোনো প্রয়োজন নেই। শ্বসন দিন রাত 24 ঘন্টা হয়। আমরা রাত্রেও অক্সিজেন নিই, দিনেও অক্সিজেন নিই। অর্থাৎ শ্বসনের জন্য কোনো আলোর দরকার নেই। কিন্তু এখানে যে শ্বসনটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ফটো রেসপিরেশন। অর্থাৎ এই শ্বসনটি কেবলমাত্র আলোর উপস্থিতিতে হবে। যদি আলোর উপস্থিতিতে সেই শ্বসনটা হয়, সেটা হচ্ছে আলোক শ্বসন। অর্থাৎ এটি যারা C3 উদ্ভিদ তাদের ক্ষেত্রে শুধু ঘটে। শ্বসন মানে হচ্ছে অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। শ্বসন হচ্ছে অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। অর্থাৎ এটি অক্সিজেন যে গ্রহণ করবে সেটি আলোর উপস্থিতিতে গ্রহণ হবে। অর্থাৎ একটু বলি, যারা C3 উদ্ভিদ তারা যখন সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, তখন ওদের জন্য তাপমাত্রা দরকার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা হলে ওরা ভালোভাবে সালোক সংশ্লেষণ করবে। কিন্তু যখন C3 উদ্ভিদগুলো, মানে এই যে আমজাম, এই সমস্ত গাছ যখন সালোক সংশ্লেষণ করে, তখন যদি তাপমাত্রা যদি 30-এর উপরে চলে যায়, তখন কি হয়ে যায়, এদের পাতায় যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যায়। তখন পাতায় আর কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। আর কার্বন ডাইঅক্সাইড ঢুকতে না পারলে তখন সালোক সংশ্লেষণ হবে না। তখন সালোক সংশ্লেষণ না হয়ে গিয়ে কি হয়ে যায়, শ্বসন হয়ে যায়। যেহেতু এই শ্বসনটা তাপমাত্রা বেড়ে গেল তখন হচ্ছে, এই জন্য এই শ্বসনকে অপর নামে বলা হচ্ছে কি, ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। অর্থাৎ এটি কেবলমাত্র যারা C3 উদ্ভিদ তাদের ক্ষেত্রে দেখা যাবে, আর যারা C4 উদ্ভিদ তাদের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে এটা আমরা মনে রাখবো। আর এটা বিস্তারিত ব্যাখ্যা আজকে সময় থাকলে হয়তো আলোচনা করে দিতাম, নলে পরের ক্লাসেও আলোচনা করে দিতে পারি, অথবা 9ম অধ্যায় আছে আমরা সেখানেও জানবো। তাহলে ফটো রেসপিরেশন খালি মনে রাখবা যে আলোর উপস্থিতিতে অক্সিজেন নেওয়া আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ফটো রেসপিরেশন। তো যাক, কাজগুলো আমরা মনে রাখবো। আমরা আজকে যে ক্লোরোপ্লাস্ট পড়লাম সেটাও মনে রাখবো। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনটি ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর আগে মাইটোকন্ড্রিয়া পড়েছে, তার গঠনটা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই প্রশ্নগুলো একটু রিভিশন দেব। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজে জানাতে পারো অথবা কমেন্টে জানাতে পারো। তো যাক, আজকে এ পর্যন্ত রাখবো। আগামী ক্লাস পর্যন্ত আবার দেখা হবে আগামী ক্লাসে। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো সকলকে ধন্যবাদ। এ পর্যন্তই।